হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বর্তমান সময়ে মার্কেটে কোন কোন জিনিসগুলো চলছে বা আগামী 2-3 সপ্তাহ মার্কেট কিভাবে যেতে পারে, কোন কোন নিউজগুলো তার মধ্যে এফেক্ট হতে চলেছে, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। এছাড়া জিওপলিটিক্যালি দুটো ইভেন্ট রয়েছে, যে দুটো ইভেন্ট একটু ভাইটাল হতে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করব। বাট ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে আমার শুভ বিজয়ার প্রণাম, অভিনন্দন, ভালোবাসা এবং তার সাথে সাথে শুভেচ্ছা। যদি আপনারা প্রত্যেকে যারা যারা শেয়ার মার্কেটে রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমি তাদের জীবনে সাকসেস এবং সাফল্য কামনা করি। যাই হোক, আজকের ভিডিওটা এরপর শুরু করা যাক। আশা করি আপনাদের প্রত্যেকের ফেস্টিভ্যাল সিজন যথেষ্ট ভালো কেটেছে এবং এখনও আমরা বলা যেতে পারে একটা ফেস্টিভ্যাল সিজনের মধ্যেই রয়েছি, কারণ এরপর লক্ষ্মী পুজো বা তার পরবর্তীকালে আমরা কালী পুজো, ভাইফোঁটা ইত্যাদি প্রত্যেকটা জিনিসই রয়েছে। সো অক্টোবর মান্থটা পুরোপুরি একটা ফেস্টিভ্যাল মান্থ, রাইট? তো এই যে ফেস্টিভ্যাল মান্থ, এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস মার্কেটের পার্সপেক্টিভ থেকে দেখা যাচ্ছে। কারণ আমরা যদি পুরো ইন্ডিয়ার কথা ভাবি, পুরো ইন্ডিয়া এই সময়টা পুরো একটা উৎসব উদযাপন করে। সেটা দশেরা হতে পারে, সেটা মানে আমাদের ক্ষেত্রে দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, বাট ইন্ডিয়ার জন্য সব থেকে বড়োভাবে দেখতে গেলে দিওয়ালি, রাইট? তো এই প্রত্যেকটা জায়গাতে একটা জিনিসে বুস্ট হয়, সেটা হচ্ছে কনজিউমার সেক্টর। তো এই যে নবরাত্রি বা এই দুর্গাপুজোর যে সিজনটা গেল, সেটাকে তার যে জিএসটি রেট বা জিএসটি কতটা এখান থেকে কালেকশন করা হয়েছে, সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়, খুব আর্লি মানে আইডিয়া পাওয়া যায় যে মার্কেটে কীরকমভাবে কনজামশন হচ্ছে বা কিভাবে কনজামশন চলছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে যে জিনিসটা দেখা যাচ্ছে যে কনজামশন এই বছর সব থেকে বড় কনজামশন হয়েছে। লাস্ট 10 বছরের যা রেকর্ড ছিল নবরাত্রি এবং দুর্গাপুজোর টাইমে যতটা পরিমাণ ইন্ডিয়া প্রোডাক্ট কনজিউম করে, তার থেকে অনেকটা পরিমাণ বেশি কনজামশন এখানে হয়েছে। এবং যেটা আমরা টাটা মোটরসের যে কার সেল, সেখানে দেখতে পাচ্ছি 60,000-এর উপর প্যাসেঞ্জার ভেহিকেল সেল হয়েছে। তার সাথে সাথে মারুতি সুজুকি ট্রিমেন্ডাস লেভেল অফ কার সেল করেছে। ইভেন মারুতি সুজুকির যে প্রোডাকশন, সেটা মোটামুটি 26%-এর কাছাকাছি বেড়েছে এই মান্থে। তো এই প্রত্যেকটা জিনিস ইন্ডিকেট করে যে জিএসটির যে রেট কাটটা হয়েছে, সেই জিনিসটা কিন্তু ভালোভাবে এফেক্ট পড়ছে। এছাড়া ডিমার্টের মতো একটা কোম্পানি, সেখানে কত সেল হচ্ছে, কারণ তারা একদম রিটেলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, তো তাদেরও সেলস 15%-এর উপর বেড়ে রয়েছে। তো দেখা যাক এই প্রত্যেকটা জিনিস এর পরে কোয়ার্টারলি রেজাল্টে কিভাবে ইম্প্যাক্ট ফেলে। তার কারণ হচ্ছে আমরা কিন্তু অক্টোবর মান্থের 15 তারিখের পর থেকে আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখতে থাকবো। এবং এই যে কোয়ার্টারলি রেজাল্টটা এরপরে আসবে এই যে কোয়ার্টারলি রেজাল্টটা আসবে, সেটা কিন্তু আমাদের কনজামশন স্টোরিকে কিন্তু একদিক থেকে পুশ করতে চলেছে। তো সেই বিষয়গুলোর দিকে এরপরে আমাদের নজর রাখতে হবে, কারণ আগামী 1.5 মাস অর্থাৎ এই অক্টোবর এবং নভেম্বরের শেষ অবধি এই সিজনটার মধ্যে কোয়ার্টারলি রেজাল্ট দেখে কিছু কোম্পানি ট্রিমেন্ডাস লেভেলে বাড়বে, কিছু কোম্পানি কিন্তু একদম ধরাশায়ী হবে। এগুলো সম্পূর্ণভাবে কোয়ার্টারলি রেজাল্ট এবং তার সাথে সাথে আপনার যারা প্রোমোটার রয়েছে বা যে ম্যানেজমেন্ট রয়েছে কোম্পানি, তাদের যে কমেন্ট্রি, এই দুটো জিনিসকে ম্যাচ করে তাদের অর্ডার বুক, ফিউচার আউটলুক, এই প্রত্যেকটা জিনিসের দিকে আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, রাইট? তো সেই বিষয়গুলো নিয়ে এরপরে আগামী দিনে আমি এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলসে প্রত্যেকটা বিষয় নিয়ে যাব। বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ফেস্টিভ্যাল সিজনে যথেষ্ট ভালো একটা সেলস হয়েছে এবং এর যে অ্যাকচুয়াল ইম্প্যাক্ট, রিয়েল ইম্প্যাক্ট, সেটা আমরা সম্পূর্ণভাবে দেখতে পাবো জানুয়ারি কোয়ার্টারে। ওকে, কারণ এই দিওয়ালির যে পার্টটা, তার যে সেলসটা, সেটা কিন্তু আবার জানুয়ারিতে গিয়ে আমরা দেখতে পাবো, বিকজ সেপ্টেম্বরের মধ্যে এই সেলটা আপাতত ক্লোজ হয়ে গেছে লাস্ট কোয়ার্টারের। বাট সামান্য পরিমাণ ঝলকও আমরা দেখতে পাবো আমাদের যে সমস্ত নাম্বারগুলো রয়েছে সেগুলোতে। ব্যাংকিং সেক্টরের কথা যদি বলতে হয়, এইচডিএফসি ব্যাংকের মধ্যে ডিপোজিট গ্রোথ 15%-এর কাছাকাছি হয়েছে। আমি যে বিষয়টা নিয়ে কয়েকটা দিন আগে বলছিলাম যে মার্কেটে সবসময় দুটো সাইকেল হয়, একটা হচ্ছে ডেপ্ট সাইকেল, একটা হচ্ছে ইকুইটি সাইকেল।
যখন ইকুইটি সাইকেলে চলে মার্কেট, তখন দেখবেন ব্যাংকস থেকে লোকে টাকা বের করে এনে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করছে এবং প্রোমোটার থেকে শুরু করে বাকি যতজন আছে কোম্পানির তারা অ্যাকচুয়ালি ইকুইটির সেলার থাকে। তো এটা হচ্ছে একটা ইকুইটি সাইকেল। আর এরপরে যখন ডেপ্ট সাইকেলটা আসছে, বিজনেসম্যান থেকে শুরু করে প্রত্যেকে ব্যাংকসের কাছ থেকে এবং সমস্ত জায়গা থেকে লোন নেওয়ার একটা চেষ্টা করছে, যে কারণে এনসিডি রেজ হচ্ছে প্রচুর পরিমাণে। তার সাথে ব্যাংকস থেকে লোন নেওয়ার একটা মানে চাহিদা বাড়বে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে। তার কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট পড়েছে এবং পাবলিক ঠিক উল্টো কাজটা করে, এই সময় ডিপোজিটের পরিমাণটা বাড়ায়, রাইট? তো এই গেমটাই কিন্তু কনস্ট্যান্টলি চলে একটা ডেপ্ট সাইকেল এবং একটা ইকুইটি সাইকেলের মধ্যে। এনিওয়ে, তো যেটা বিষয় সেটা হচ্ছে যে এইচডিএফসি ব্যাংকের ডিপোজিট বাড়ছে, সুতরাং আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যেও একটা জিনিস দেখতে পাবো, অর্থাৎ একটা বেশ ভালো রকমের ফাইন্যান্সিয়াল সেক্টরের যে হেলথ, আমি সেই হেলথের কথা বলছি, আমি কিন্তু ইনভেস্টমেন্টের কথা বলছি না, জাস্ট আমি হেলথের কথা বলছি এই মুহূর্তে। ইনভেস্টমেন্ট বা ট্রেডিং সেটা তো আমরা করব আমাদের পার্টিকুলার যে মডেলগুলো আছে বা যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো আমরা অবলম্বন করি সেইগুলো থেকে, বা কোয়ার্টারলি ইপিএস গ্রোথ কীরকম হলো না হলো সেই সমস্ত জায়গাগুলোকে দেখে আমরা ডিসিশন মেকিং করব, বা সেক্টরাল রোটেশন কিভাবে চলছে সেই বিষয়গুলো দেখে আমরা ইনভেস্টমেন্টের ডিসিশনস নেব। বাট এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট, যে ব্যাংকিংয়ের মধ্যেও একটা বেশ ভালো রকমের ব্রিদিং স্পেস ব্যাংকিং পেয়েছে, এবং যার প্রতিফলন কিন্তু আরবিআইয়ের যিনি গভর্নর রয়েছে তার কথা থেকে এই বিষয়গুলো প্রকট। কারণ আজ থেকে 2-3 দিন আগে তিনি একটা মানে গতকাল বা গত পরশু সম্ভবত তিনি একটা স্মরণ সভায় গিয়েছিলেন, কৌশিক সেনের স্মরণ সভায়, এবং সেখানে গিয়ে তিনি যে কথাটা বলেছেন যে ইন্ডিয়ার যে গ্রোথ রেট সেটা 7%-এর কাছাকাছি চলে যাবে বলে তিনি অ্যাটলিস্ট মনে করছেন। আগামী দিনে দেখা যাক কোন জায়গায় যায়, কারণ গভর্নমেন্ট এবং আরবিআই প্রত্যেকটা জায়গাকে একটা পুশ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, রাইট? তো আমরা সেই দিকটার দিকেও পরবর্তী সময়ে নজর রাখবো। বাট আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা হচ্ছে রিসেন্টলি গভর্নমেন্টের কথা যখন উঠলো, বা গভর্নমেন্ট একটা দারুণ কাজ করেছে, যেটা হচ্ছে ইউরোপের সাথে ইউরোপ এবং ইন্ডিয়ার মধ্যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ডিল সাইন হয়েছে। জেনারেলি লাস্ট 20 বছরে ইউরোপের সাথে এরকম কোনো ডিল ইন্ডিয়া সাইন করতে পারেনি, বাট এই বছর জাস্ট সেটা কমপ্লিট হলো, এবং যে ট্রেড এগ্রিমেন্টটা কিন্তু ইন্ডিয়ার জন্য যথেষ্ট ভাইটাল হতে যাচ্ছে। টোটাল 4টে কান্ট্রিজের সাথে এই ট্রেড ডিলটা সাইন করা হয়েছে, এবং এই ট্রেড ডিলটা একটা কারণে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে একটা ক্লজ আছে বা রুল আছে যে তারা সেই সমস্ত কান্ট্রিরা তারা ইন্ডিয়াতে টোটাল $100 বিলিয়ন কাছাকাছি ইনভেস্টমেন্ট করবে ওভার এ পিরিয়ড অফ 50 ইয়ার্স টাইম, এবং তারা প্রোডাক্টও কিনবে $100 বিলিয়ন উপর পুরো ট্রেড এগ্রিমেন্টটা। সুতরাং আগামী বছরগুলোতে আমরা এই জায়গাগুলোর মধ্যে একটা বেশ ভালো রকমের মানে কি বলবো, ইনভেস্টমেন্টের তরফ থেকে বলুন বা বিজনেসের পার্সপেক্টিভ থেকে বলুন, এই জায়গাটা কিন্তু একটা ভাইটাল জায়গা হতে যাচ্ছে। তো এখানে যেটা বলছিলাম, একটা ক্লজ লাগানো আছে, যে ক্লজটা হচ্ছে যদি তারা ইনভেস্টমেন্ট না করে, ইন্ডিয়া চাইলে এই ট্রেড এগ্রিমেন্টটা থেকে যে কোনো সময় বেরিয়ে আসতে পারে। তো এই জায়গাতে কি হচ্ছে, এটা কোনো শর্ট টার্ম স্পেকুলেটিভ একটা গেম হচ্ছে সেটা কিন্তু নয়, বা গভর্নমেন্ট সেটা বলে দিচ্ছে সেটা কিন্তু নয়। যখন দুটো গভর্নমেন্ট মিলে এই টাইপের ডিল সাইন করে, তখন পুরো বিষয়টাই যথেষ্ট সিরিয়াসনেসের সাথে করা হয় এবং একটা লং টার্ম পার্সপেক্টিভের সাথে যুক্ত হয়েই পুরো বিষয়টা করা হয়। তো এটা কিন্তু একটা লং টার্ম সিগনিফিকেন্স থাকবে, এবং মেনলি এটা জেমস অ্যান্ড জুয়েলারি সেগমেন্ট, তাছাড়া আমাদের যে কাপড় বা অ্যাপারেলস যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এটা লাভজনক হবে। এছাড়া আরও প্রচুর সেক্টর রয়েছে, ফার্মা থেকে শুরু করে আইটি, এই 4টে কান্ট্রির মধ্যে তারা ভালো রকমের মানে লোয়ার ট্যারিফসে তারা কাজ করতে পারবে, অলমোস্ট জিরো ট্যারিফে তারা কাজ করতে পারবে। তো সেই জায়গায় এক্সপোর্টের একটা বুস্ট হবে বলে মনে করা হচ্ছে। উল্টো দিকে ইন্ডিয়া যে সমস্ত ছাড়গুলো দিয়েছে সেটা হচ্ছে সুইস চকলেট, রেড ওয়াইন ইত্যাদি জিনিসপত্র, যেগুলো ইন্ডিয়াতে এরপরে অনেক কম কস্টে ইন্ডিয়া ইম্পোর্ট করবে, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে ইন্ডিয়ান কনজিউমারদের যে বিহেভিয়ার সেই জায়গাটা তারাও এনজয় করতে পারবে সেই সমস্ত কান্ট্রিগুলো। তো এইভাবে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ফ্রি ট্রেড ডিল হয়েছে, এবং তার সাথে হচ্ছে যে সেই সমস্ত কান্ট্রিগুলো, অর্থাৎ এই 4টে কান্ট্রি,
তারা কিন্তু বেশ ভালো রকমের ইন্ডিয়াতে ইনভেস্টমেন্টও করবে। তো সেই দিক থেকে দেখতে গেলেও এই ট্রেড ডিলটা যথেষ্ট ইম্পর্টেন্ট বা অর্থবহ হতে চলেছে আগামী দিনের জন্য। তো এই প্রত্যেকটাই পজিটিভিটি মার্কেটের মধ্যে রয়েছে, কিন্তু মার্কেটের নেগেটিভিটির কথা যদি বলতে হয় এই মুহূর্তে, তাহলে একটাই নেগেটিভিটি রয়েছে, সেটা হচ্ছে ইউএস বা আমেরিকার যে স্টান্স, সেই বিষয়টাতে কিন্তু এখনও আমরা খুব একটা কিছু করে উঠতে পারিনি। আমরা বলার অর্থ হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তার কারণ ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল বা নেগোসিয়েশন সেটা কন্টিনিউয়াসলি চলছে। ইউএসএ নিজের ট্রেড এগ্রিমেন্ট বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা যে ট্রেড এগ্রিমেন্ট তারা করতে চলেছে সেই বিষয়গুলোকে তারা স্ট্রং করার জন্য রিসেন্টলি তাইওয়ানের সাথে তারা আবার একটা নতুন ক্লাসের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে তাদের বক্তব্য হচ্ছে যে তাইওয়ান যে টোটাল চিপস তারা বানায়, অর্থাৎ যে সেমিকন্ডাক্টর বা এই টাইপের যে চিপস বানায়, সেই চিপসের 2%, অর্থাৎ আমেরিকার যতটা দরকার পড়ে তার 2% আমেরিকা নিজের ঘরে বা নিজের মাঠে বানায়, কিন্তু বাকিটা পুরোই আসে হচ্ছে তাইওয়ান থেকে। তো সেক্ষেত্রে আমেরিকা যেটা চাইছে সেটা হচ্ছে 50-50 পার্টনারশিপ, অর্থাৎ 50% আমেরিকাতে প্রডিউস করবে তাইওয়ান, এবং সেই 50% আমেরিকাতেই তারা সেল করবে। বাট এই জায়গাতে যেটা দেখা যাচ্ছে যে তাইওয়ানের গভর্নমেন্ট সেই বিষয়টা নিয়ে মোটেও এগ্রি করতে চাইছে না, এবং যেহেতু চাইছে না এই জায়গাতে একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে বা এই জায়গাতে একটা দূরত্ব তৈরি হচ্ছে। দেখা যাক এই বিষয়টা কোন জায়গায় গিয়ে হিট করে, কারণ এটাও গ্লোবাল সাপ্লাই চেন বা চিপস মার্কেট বা যে এআই বাবল চলছে বা এআই এর যে রেস চলছে, তার মধ্যে এটা যথেষ্ট একটা ভাইটাল পয়েন্ট। তো সেই জায়গা থেকে কোন জায়গায় যায় সেটাও আগামী দিনে দেখা যাক। এটা যথেষ্ট আর্লি নিউজ যে এরকম একটা কনফ্লিক্ট আসতে চলেছে, আমি জাস্ট আপনাদের আপডেট দিয়ে রাখলাম। তো ইত্যাদি বিভিন্ন রকম ফ্রন্টস থেকে কাজ হচ্ছে, বাট এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেট নিউট্রাল টাইপ অফ একটা মার্কেট বলতে পারি। আমি এখানে বিশাল বড় রকমের বুলিশনেস এক্সপেক্ট করছি না, বিশাল বড় রকমের বেয়ারিশনেস এক্সপেক্ট করছি না। আমি এই জায়গাতে একটা রেঞ্জ বাউন্ড স্টেট এক্সপেক্ট করছি, যদিও দেখা যাক যে এর মধ্যে নতুন ফ্রেশ কোনো ক্যাটালিস্ট অ্যাড হলে আমি ডেফিনেটলি আমার ভিউ চেঞ্জ করব, এবং সেটা আপনাদের প্রত্যেক দিন জানাতে থাকবো। সোমবারের মার্কেট কি হবে সেটা নিয়ে আমি আপনাদের রবিবার দিন রাত্রিবেলায় একটা পোস্ট আপনাদের এই ইউটিউব পোস্টের মধ্যে আমি অলরেডি জানিয়ে দেব। সেই পোস্টগুলো পড়ে শর্ট টার্ম বেসিসে কোন জায়গায় মার্কেট যেতে পারে না পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করব। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, অনেকদিন পর এলাম আপনাদের সাথে, অনেকগুলো বিষয় জমেছিল, এই প্রত্যেকটা জিনিস জানানো ছিল, তো সেই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে কিছুটা পরিমাণ কথা বললাম। এরপর থেকে নিয়মিত চ্যানেলে যেরকম আগের মতো ভিডিও আসছিল সেরকম আসতে থাকবে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।